না মানে টেপ টেনিস থেকে হ্যাঁ টেপ টেনিস থেকে তো কেউ সরাসরি জাতীয় দলে আসেন, খুব ভালো। এবং এটাদের সবাই জানে যে আপনি টেপ টেনিস থেকে সরাসরি ন্যাশনাল টিমে চলে আসেন নাই, একটা প্রস্তুতি হয়ে আসতে হয়। রিপনের ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ এটা একটা ভালো ব্যাপার যে তিনি, আমার মনে হচ্ছে যে তিনি ইজ রেডি ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। এখন তারপর তো অনেক কিছু শিখবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেও অনেক কিছু শেখার ব্যাপার আছে। রনি ভাই, আব্দুল গাফফার সাকলাইন আর রিপন মণ্ডল টি-20 টিমে তাদেরকে নেওয়া হয়েছে। এর বাইরে অভিজ্ঞ পেসারদের মধ্যে বেসিক্যালি কেউই নেই, মুস্তাফিজ, তাসকিন, এমনকি নাহিদ রানা। তো মানে কলটা কি সারপ্রাইজিং কোনোভাবে? রিপন মণ্ডলেরটা খুবই প্রত্যাশিত, ধারণা করেছিল যে তাকে নেওয়া হবে। সাকলাইনটা একটু বিস্ময়কর, বাট আমার কাছে খুবই আনন্দময় বিষয় যে তাকে নেওয়া হয়েছে। আমি আশা করি না যে তাকে এখনই নেবে, বা এরকম ব্রেভ কল আমরা আসলে নিতে দেখি না বাংলাদেশের ক্রিকেটে। বাট দিস দ্য টাইম, তুই যদি চিন্তা করিস যে এখন টি-20 দলটাকে আমরা নতুন করে আবার দেখতে চাই, তাহলে দিস দ্য টাইম। কারণ হলো যে অসাধারণ একটা ওয়ার্ল্ড কাপ আমরা কাটালাম, টি-20 ওয়ার্ল্ড কাপ। সো এই ওয়ার্ল্ড কাপের ঐতিহাসিক সাফল্যের পর তো নতুন করে যখন আমরা পরবর্তী ওয়ার্ল্ড কাপের দিকে তাকাচ্ছি বা এগিয়ে যাচ্ছি, এবং এই টি-20 সিরিজগুলো তো আসলে সেরকম তোর মানে ক্রিকেটিং দিক থেকে তো একটা ব্যাপার আছেই, কিন্তু ইমিডিয়েটলি সামনে কিছু নাই বা স্পেসিফিক লক্ষ্য নাই। সো সেখানেই তোর এক্সপেরিমেন্ট করার সুযোগ, প্লাস হলো সেকেন্ড স্ট্রিং বা থার্ড স্ট্রিং নিউজিল্যান্ড টিম, সব কিছু মিলিয়ে এটাই সময়। তো আমি খুবই খুশি যে এই সিলেক্টররা, সুমন ভাইরা এই কলটা নিয়েছেন, সাকলাইন এবং রিপন মণ্ডল। মানে তাদের ক্রিকেটিং দিক থেকে তো ডেফিনেটলি আমরা পরবর্তীতে কথা বলবোই, বাট জাস্ট অ্যাজ এ কল এটা দারুণ। সুমন ভাই আমাকে বলেছিলেন চিফ সিলেক্টর হওয়ার পরে, তার সঙ্গে কিন্তু প্রচুর কথা হয়, তিনি বলেছিলেন যে এরকম কিছু হয়তো দেখবা তোমরা, যে যেটা আগে হয়তো হয় নাই, সেরকম বলছি না অনেক কিছু, বাট কিছু কিছু ব্যাপার দেখতে পারবা। এটা তিনি যখন আগে সিলেকশন কমিটিতে ছিলেন তখন নানা সময় অফ দ্য রেকর্ড বলতেন যে হ্যাঁ আমি তো একজন মেম্বার, আমি তো আর অনেক কিছু করতে পারি না, চিফ সিলেক্টর হলে একটা কল থাকে অ্যাটলিস্ট। সো আশা করি যে সুমন ভাইয়ের কাছ থেকে সেরকম কিছু আমরা দেখবো, এবং এটাও মানে সেটার হয়তো একটা নজির। মানে জুবাইরের কাছে যাওয়ার আগে আপনি আব্দুল গাফফার সাকলাইনের নামটা ধরেন আমাদের এই শোতেই উচ্চারণ করেছিলেন যখন ওয়ান ডে টিমে একজন পেস বোলিং অলরাউন্ডার দরকার। রিপনেরও আমরা জানি যে ব্যাটিং ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, সেটা নিয়েও পরে কথা বলবো। তো মানে টি-20তে হ্যাঁ যখন লক্ষ্য নাই, কিছু নাই, তখন আব্দুল গাফফার সাকলাইন। ওয়ান ডেতে কি এরকম মানে বোল্ড মুভ হতে পারে? বোল্ড মুভের চেয়ে বড় হলো যে একটা ডেসপারেট মুভ হতে পারে। ডেসপারেট মুভ ইন দ্য সেন্স যে তোর পেস বোলিং অলরাউন্ডার তো নাই। সেটা নিয়ে ওই সুমন ভাইদের প্রথম প্রেস কনফারেন্সে, যিনি সিলেক্টর হওয়ার পরে, চিফ সিলেক্টর হওয়ার পর তাদের যে প্রথম প্রেস কনফারেন্স, সেখানে কিন্তু প্রশ্ন করেছিলাম, এবং তারাও ঠিক বলতে পারেন নাই, তাই না? আমরা যদি তোর ডোমেস্টিক ক্রিকেটেও দেখি, আশেপাশে মানে ন্যাশনাল টিমের আশেপাশেও নাই, কিন্তু পোটেনশিয়াল কারা হতে পারে। তোফায়েল একটা আছে, তোফায়েলের কিছুটা পসিবিলিটি, যদিও বোলিংটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এখনও সেই লেভেলের না, বা মানে অনেক কাজ করতে হবে, বাট জাস্ট আমি বলছি যে দৃষ্টিসীমার মধ্যে আছে কে তোফায়েল। তাছাড়া তো আসলে সেরকম নাই। সাইফুদ্দিনকে তো অবশ্যই ধরে রাখছি। সাইফুদ্দিন তো ইনজুরি আসা যাওয়ার মধ্যে, তিনি দলে আসা যাওয়া করেন, ইনজুরি তাকে খুব ভোগাচ্ছে। তো সাইফুদ্দিন না থাকলে কে? তো সেই আলোচনায় কিন্তু সুমন ভাইরও আসলে খুব বেশি কাউকে পান নাই। তারা বলেছেন যে ওই এ টিম বা জুনিয়র সিলেক্টর তারা বলে রেখেছেন যে সেরকম পোটেনশিয়াল কেউ থাকলে ভবিষ্যতে হয়তো রিজান বা এরা উঠে আসছে, অনেক অনেক দূরের পথ এখনও তাদের পাড়ি দিতে হবে। সো ওই ডেসপারেট চিন্তা ভাবনা থেকে, কারণ সাউথ আফ্রিকায় তো তোর একটা পেস বোলিং অলরাউন্ডার লাগবে, মানে ডেফিনেটলি লাগবে, এবং ওই ওয়ার্ল্ড কাপের কাছাকাছি গিয়ে আমরা আলোচনা করবো আমাদের পেস বোলিং অলরাউন্ডার কই, কম্বিনেশন তাহলে কী হবে, এইসব। সো সেই মেজারটা এখন থেকেই নেওয়া উচিত। সো সাকলাইন খুবই ভালো যে তাকে টি-20তে নেওয়া হয়েছে। তিনি যদি সেই টি-20তে আমরা তাকে যে হিসেবে আমরা দেখতে চাই, সেভাবে যদি তিনি যদি সেটা মেলে ধরতে পারেন, তাহলে ওয়াই নট, ওয়ান ডেতেও আমরা তাকে দেখতে পারি। সেক্ষেত্রে ওয়ান ডেতেও তাকে ফাস্ট ট্র্যাক করার একটা অপশন তো থাকবে। হ্যাঁ জুবাই, সাকলাইনের যদি উত্থানই বলি, মানে উত্থানটা টেপ টেনিস ক্রিকেট থেকে শুরু করে, টেপ টেনিস হলে টেপ টেনিস বললে রেগে যায়। আচ্ছা, ও সেটা হার্ড বল ক্রিকেট খেলছে, সেটা খুব একটা ফোকাস হয় না আর কি। এই জন্য বারবার সে মেনশন করে যে আমি কিন্তু হার্ড বল ক্রিকেট খেলেই আসছি, শুধু টেপ টেনিস খেলেই নাই। না মানে টেপ টেনিস থেকে, হ্যাঁ টেপ টেনিস থেকে তো কেউ সরাসরি জাতীয় দলে আসেন, খুব ভালো। এবং এটা নিয়ে আমি মানে সাকলাইন যে প্রেস কনফারেন্সগুলোতে বলেছেন, একটা তো আমি ছিলাম না, আমি থাকলে হয়তো বলার চেষ্টা করতাম যে সাকলাইন মানে ইউ শুড বি প্রাউড অফ ইউর ব্যাকগ্রাউন্ড, তাই না? যে এটাতেও গর্বের কথা, এটাতে মানে বিব্রত হওয়ার কোনো কারণ নাই।
এটাদের সবাই জানে যে আপনি টেপ টেনিস থেকে সরাসরি ন্যাশনাল টিমে চলে আসেন নাই, একটা প্রস্তুতি হয়ে আসতে হয়। কিন্তু টেপ টেনিসে যে আপনি স্টার ছিলেন এবং টেপ টেনিস আপনার একটা ব্যাকগ্রাউন্ড, মানে শক্ত ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমি দেখি ফেসবুকে, আমার হয়তো ফ্রেন্ড লিস্টেও তারা নাই, কিন্তু চলে আসে তাদের ইয়াগুলো, যারা তার টেপ টেনিসে তার যারা সঙ্গী ছিলেন তারা খুবই প্রাউড তাকে নিয়ে। হ্যাঁ, সো এইটা তো তার তিনি আরও গর্ব করে বলা উচিত আমি মনে করি যে হ্যাঁ। টি-20 ক্রিকেটে এমন একটা জায়গা, আমাদের যদি প্রপার স্কাউটিং সিস্টেম থাকতো, ম্যাক্সিমাম প্লেয়ার দেখতো যে বিপিএলে ওখান থেকে আসতো। এতটা স্ট্রাকচার প্রফেশনাল মানে সিস্টেম আর কি টেপ টেনিস ক্রিকেটে এখন গত 4-5 বছরে হয়েছে আর কি। এত প্লেয়ার ওখানে খেলার এবং ফাইন্যান্সিয়ালি এতটাই ভালো অবস্থায় আর কি অনেক প্লেয়ার ওখানে খেলে, যে আমাদের তো ওইরকম স্ট্রাকচার নাই ওই ট্যালেন্টগুলোকে তুলে আনার, ভেরি ফিউ আর কি। যেটা এখন তার সাকলাইন হচ্ছে ওইটা একটা লেটেস্ট উদাহরণ। কারণ মানে টেপ টেনিসের ক্রিকেটটা বাংলাদেশে যেভাবে হয়, মানে যত স্প্রেড, যত রুরাল লেভেলে বা রুট লেভেলে হয়, আমাদের গেম বল কালচার তো আসলে ওরকম না। হ্যাঁ, তোর ওই যে তোর অনেক সরঞ্জাম খুবই বাংলাদেশের বাস্তবতায় খুবই সেগুলো এক্সপেন্সিভ, তাই না? এবং মাঠও নাই সেরকম, ভালো পিচও নাই, সো অনেক জায়গায় তো সম্ভব হয় না। টেপ টেনিস তো সেটা তো এত কিছু তো লাগে না। সো ডেফিনেটলি মানে বলছি না টেপ টেনিস থেকে একদম দলে প্লেয়ার চলে আসবে, কিন্তু এই যে একটা সাকলাইনও যদি আমরা পাই 5-10 বছরের যদি 2জন প্লেয়ার পাই, সেটা তো খারাপ কিছু না। সো জুবাই যেটা বললো খুবই ঠিক, মানে পাকিস্তানে তো হারিস রোফরা তো এভাবেই উঠে আসছে, তো ওই স্ট্রিট ক্রিকেট খেলে টেলে অনেক প্লেয়ার পাকিস্তান থেকে আছে, ইন্ডিয়াতে তো এরকম প্লেয়ারদের তারপরে মূল ধারা ক্রিকেটে চলে আসে। ইভেন শুধু বোলার তো না, মানে মিসবাউল হকের মতো ব্যাটারও তো। হ্যাঁ, সেটাই যদি তোর সাকলাইনের ব্যাটিংয়ে তো এটা বোঝা যায়, তার ব্যাটিং দেখলে বোঝা যায় যে সে কোন জায়গা থেকে তার ওই ব্যাট সুইংটা আসে। সে যে লেগ সাইডের দিকে বা লং অফ থেকে যে ছক্কাগুলো খেলার চেষ্টা করে, সেগুলো পুরোটাই ওই টি-20 বা ওই টেপ টেনিসের একটা ওই ছাপটা আছে আর কি। আর একটা মজার বিষয় হচ্ছে যে ও কিন্তু রনিবে যেটা বললাম, আমরা এর আগে একদিন মেনশন করছিলাম, একটা লম্বা প্ল্যানেরই প্রোডাক্ট একদিক থেকে। 2024 সালে নাফিস ভাই আমাকে সেদিন বলতেছিল, শারিয়ার নাফিস, যে ওনারা 2024 সালে প্ল্যান করতেছিল যে আমাদের তো যেটা বললাম একটা পেস বোলিং অলরাউন্ডার লাগবে, কে আছে সিস্টেমে, সে পারফর্ম করুক আর না করুক, কে আছে মানে যার স্কিল সেট আর কি পেস বোলিং অলরাউন্ডারের সাথে যায়। তখন ওনারা মানে সাকলাইনকে আইডেন্টিফাই করে। তার প্রিমিয়ার লিগ তখন খুব ভালো যায় নাই, বুঝছে এই প্রিমিয়ার লিগে 12টা দলের মধ্যে কে আছে যে এই রোল প্লে করে। তখন এই সাকলাইনের নাম আসে, তখন তারা পরের বছরই তারা ওকে এইচপিতে ঢুকায় আর কি। তারপর থেকে তো 1 বছর লাগছে যে উপরে আসতে, মানে গত বছরের অক্টোবর থেকে তুমি যে চিন্তা করো, আর বিপিএল থেকে চিন্তা করো এখন হচ্ছে যে এপ্রিল, সো কয় মাস লাগলো তার উপরে আসতে। সো এই স্কিল সেটে যারা আছে, যারা বাংলাদেশের সিস্টেমে আছে, সেটা অনেক নিচে হইলো। যে তোফাইল যে জায়গায় আছে, আজকে দেখলাম যে 3 উইকেট নিল বিসিএলে, যে জায়গায় আছে ওরা খুব দ্রুত ফাস্ট ট্র্যাক হয়ে উপরে আসার সম্ভাবনা আছে, যদি কারণ এই ডিমান্ডের কারণে, সামনের এই বিশ্বকাপের ডিমান্ডের কারণে। তোমার বিশ্বকাপে কেউ ইনজুর্ড হতে পারে, ইভেন ইউ নেভার নো। সাকলাইন তো একটা প্রফেশনাল সেট আপ থেকে আসে নাই, তার বডি যে কোনো সময় ফল করতে পারে। তখন তোমার আরও একজন বা তোফায়েল বা যে কেউ হইতে পারে, সরি ইভেন রিজান, মানে খুব দ্রুত এই জায়গায় ফাস্ট ট্র্যাক হওয়ার সুযোগ আছে। বাংলাদেশে এই একটা জায়গা, আনলেস ইউ আর রাহিদ রানা, ওই টাইপের কেউ যদি এক্সট্রিম এক্সপ্রেস প্রেসার না আসে, এই একমাত্র জায়গা যেখানে জাতীয় দলে দ্রুত ঢোকার সুযোগ আছে আর কি। কারণ হচ্ছে যে ওই ডিমান্ডের কারণে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের কারণে। আর রিপন মণ্ডলের ব্যাপারটা, মানে রিপনটা হয়তো সাকলাইনের মতো ওরকম না, বাট এইচপি বলেন, ইমার্জিং বলেন বা এজ লেভেল থেকে শুরু করে রিপনও তো আসলে বেশ কিছুদিন ধরেই মানে ওয়াজ নকিং অন দ্য ডোর। হ্যাঁ, ডেফিনেটলি রিপন তো প্রসেসেই ছিল এবং আমরা জানতাম, এই লেভেল থেকেই জানতাম যে হ্যাঁ রিপন আসছে। যদিও তার ব্যাটিংটা ইদানিং বেশ মানে আগের চেয়ে যখন এইচ লেভেলে যে ব্যাটিংটা ছিল, সেটা মানে এইচ লেভেলে তো তাকে আমরা মোটামুটি অলরাউন্ডারই বলতাম, পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জানতাম। এখন শুধু পেসার হয়ে গেছেন, ব্যাটিংটা একটু ডাউনফল করেছে, সেটা তার ইমপ্রুভ করা উচিত তার নিজের সাথে, এবং তার সাথে তিনি করলে সেটা দলেরও উপকার হবে। বাট বোলিংটা তো হিউজলি ইমপ্রুভড, সেটা আমরা দেখেছি। স্লগ ওভারে কত ভালো তিনি বোলিং করছেন, এসব নিয়ে আসলে অনেক চর্চা হয়েছে। ডেফিনেটলি তিনি সেই চর্চা হওয়ার মতোই আসলে বোলিং করেছেন, শুধু স্কিল ওয়াইজ না, সাইকোলজিক্যালি ওই সময় মাথাটা ঠান্ডা রাখা, যেগুলো আসলে বাংলাদেশের খুব আমরা দেখি না। যদিও এখনও টপ লেভেলে তো আগে দেখিনি, কিন্তু যে লেভেলে তিনি খেলেছেন সেই লেভেলের জন্য সেটা যথেষ্ট ভালো ছিল। এখন মূল চ্যালেঞ্জটা তার হবে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটাকে ধরে আনা। তার যে পেস, সেটা আসলে ডেথ ওভারের জন্য খুব আইডিয়াল না, বাট অ্যাকিউরেসি যদি ঠিক থাকে, তুই এমন একটা ব্যাপার, তুই যদি ঠিক জায়গায় তুই রাখতে পারিস, তাহলে কিন্তু ইয়র্কার তো ইয়র্কার। ডেফিনেটলি পেস থাকলে ইট হেল্পস, কিন্তু এখন তো আর পেস তো আমি তো ওর কাছে নাই রানের গতি আশা করতে পারি না। ওর যে পেসটা আছে সেটা ডেফিনেটলি এই সিস্টেমে থাকলে আরেকটু বাড়তে পারে, 2-3 কিলোমিটার বাড়তে পারে, 5 কিলোমিটার বাড়তে পারে, যদি খুব ভালো তিনি করেন। বাট এই পেসেও যদি তিনি ওই তার অ্যাকুরেসিটা দেখে যেতে পারেন, সেটা ভালো, এবং তার মাথার ব্যবহারটা দেখেছি বেশ ভালো।
ব্যাটসম্যান বুঝে বা ওয়াইড ইয়র্কার যখন করছেন, ইয়র্কার একদম স্টাম্প ইয়র্কার যখন করছেন, সব কিছু মিলে মনে হচ্ছে যে ইজ রেডি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার জন্য। আমরা কিন্তু খুব বেশি ক্রিকেটারকে ওইভাবে বলতে পারি না আমাদের দেশে, হ্যাঁ, নিউজিল্যান্ডে তো যারা আসে আমরা রেডি হয়ে আসে, তাই না? সো আমাদের ক্ষেত্রে ওটা বলতে পারি না। রিপনের ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, এটা একটা ভালো ব্যাপার যে তিনি, আমার মনে হচ্ছে যে তিনি ইজ রেডি ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। এখন তারপর তো অনেক কিছু শিখবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেও অনেক কিছু শেখার ব্যাপার আছে, বাট মানে তিনি আছেন এখন। তবে এই মানে ফ্রিঞ্জ প্লেয়ার ইদানিং ধরেন আমরা ওয়ানডে টিম বা এসবের ক্ষেত্রে বারে বারে শুনছি যে সুযোগ অনেক দেওয়া হবে। তো এরকম একটা ফ্রিঞ্জ প্লেয়ারের ক্ষেত্রে আসলে সুযোগটা কোন লেভেল পর্যন্ত দেওয়া উচিত, আর আমাদের আসলে অতীত কি মানে এটা সপক্ষে কথা বলে কি না? না, ডেফিনেটলি সপক্ষে কথা বলে না, কারণ আমাদের ওই পরিকল্পিত একটা প্রসেস নাই এবং সমন্বিত প্রসেস নাই। হয়তো সিলেক্টরদের ভাবনা আছে, ওই ছেলেটাকে আমি সুযোগ দিতে চাই, হয়তো টিম ম্যানেজমেন্টের সেই ভাবনা নাই, ক্যাপ্টেনের নেই বা কোচের নেই। আবার অনেক সময় চেঞ্জ হয়ে যায়, ক্যাপ্টেন কোচ চেঞ্জ হয়ে যায়, তখন তাদের প্ল্যান চেঞ্জ হয়ে যায়। সিরিজের প্রথম ম্যাচ হ্যাঁ, সিরিজের প্রথম ম্যাচ হারলে চেঞ্জ হয়ে যায়, যখন অনেক সময় মিডিয়ার প্রেশারে বা পাবলিক প্রেশারে, ফেসবুকের প্রেশারে চেঞ্জ হয়ে যায়। সো অনেক কিছুই আছে। আশা করবো যে মানে সুমন ভাইরা সেই কন্টিনিউটিটা রাখবেন, কারণ হলো একটা বড় ব্যাপার এখানে যে লিটনকেও আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। সো এটা বাংলাদেশ ক্রিকেটে খুবই রেয়ার একটা ব্যাপার। অনেকেই লম্বা সময় ক্যাপ্টেন্সি করেছে, কিন্তু স্পেসিফিকলি বলে দেয় যে হ্যাঁ তুমি ওই আগামী বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন থাকবে, এটা তো কোনো হয় নাই। এরপরে চেঞ্জ হতে পারে, সেটা তো হতেই পারে, কিন্তু তিনি তো জানেন যে হ্যাঁ আমাকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। সো তিনি এবং সিলেক্টররা মিলে কিন্তু আইডেন্টিফাই করতে পারেন যে আমাদের কোন জায়গায় প্লেয়ার দরকার, পোটেনশিয়াল কারা কারা। তুই সুযোগ দেওয়ার কথা বলে না, সুযোগ দেওয়ার ক্ষেত্রেও আমার মনে হয় যে দুই রকম ক্রাইটেরিয়া হতে পারে। আইডিয়ালি তুই সবাইকে সমান সুযোগ দিতে চাইবি, কিন্তু এটা তো আর হয় না। আমি একদম পোটেনশিয়াল যাতে আমার লাগবে, আমি জানি যে ওর ভিতরে জিনিস আছে, কিন্তু 5টা ম্যাচ 7টা ম্যাচ ভালো করে নাই, তারপরেও কিন্তু তাকে আমরা ব্যাক করতে পারি। আবার কিছু আছে সত্যিকার অর্থে ফ্রিঞ্জ প্লেয়ার, হ্যাঁ আমি তাকে একটু বাজিয়ে দেখলাম, না হলে ঠিক আছে আমি আরেকজনকে দেবো, তার ক্ষেত্রে হয়তো সুযোগটা একটু কম হবে। এটা তাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কে আমাদের জন্য সত্যিকার অর্থেই ওই স্পার্কটা কার ভিতরে আছে, আর কার ভিতরে হয়তো এভারেজ ব্যাপার। যে ভাই মানে এই দুজনের একসঙ্গে 11-এ থাকার চান্স কি তুমি দেখো? না, খুব কম, কারণ এখানে শরীফুল খেলবেন, শরীফুলকে পিএসএলে যেতে দেওয়া হয় নাই, তারপরে তানজিম সাকিব ফিরবেন। সো এই দুইজনের সঙ্গে হয়তো একজনকে খেলা হবে। সুমন ভাই সাইকোলজি যেমন আর কি, উনি হয়তো একেবারেই পরিষ্কার চেঞ্জ করে ফেলতে চাইবেন, উনি চাইবেন যে একটু একটু করে ইনজেক্ট করতে আর কি। সেক্ষেত্রে হয়তো সাকলেন তো এখনও সিলেটে আছে, এখনও চট্টগ্রাম আমরা এখন যেখানে আছি সেখানে আসে নাই। সো দলের সঙ্গে সে এখনও যোগ দেয় নাই। সো শুরুর দিকে মানে ধরে নেওয়া যায় যে শুরুর দিকে তারা রিপনকে প্রেফার করবে আর কি, কারণ ওখানে তুমি পেস বোলিং অলরাউন্ডার কিছুটা কিন্তু তানজিম সাকিবের কাছ থেকেও পাচ্ছ। সো ওইটা রিপন, তানজিম সাকিব ওই জায়গাটা দিয়ে, আবার সাইফুদ্দিনও আছে, ওই অপশন আছে। সো ওই জায়গাটা দিয়ে ফিল আপ করার চেষ্টা করবে বিফোর দে ইন্ট্রোডিউস সাকলাইন, এটা আমার ধারণা আর কি। হ্যাঁ ভাই, ও জুবাই যেটা বললো যে শরীফুলদের পিএসএলে যেতে দেওয়া হয়নি, এই টপিকটা আসলে ধরেন বাংলাদেশের ক্রিকেটে মানে আমরা আলোচনা করছিলাম। নিউজিল্যান্ডের ক্ষেত্রে যেটা, যেমন গত টি-20 ওয়ার্ল্ড কাপের কোনো মেম্বারই এই ট্যুরে নেই, সেক্ষেত্রে আমরা বাংলাদেশে দেখলাম যে মুস্তাফিজ, নাহিদ রানা থেকে শুরু করে সবাইকে আনা হলো। ওয়ানডেতে তবু একটা আন্ডারস্ট্যান্ডেবল, এরপরে টি-20 হয়তো মুস্তাফিজ শুধু চলে যাবে, বাট বাকিদের আবার বিশ্রাম দেওয়া হলো, কিন্তু পিএসএলে যেতে দেওয়া হলো না। তো এরকম একটা সিরিজ মানে অন্যদিকে হচ্ছে পিএসএলের মতো একটা লিগ, এই মুভটাকে আপনি আসলে কীভাবে দেখেন? ঠিক আছে, এখনও পর্যন্ত যা হয়েছে আমার মনে হচ্ছে জাস্ট সেন্সিবল আছে। তাদেরকে একটা ম্যাচ বাড়তি খেলতে দেওয়া হয়েছে, সেখানে নাহিদ রানা এবং শরীফুলকে, তারপরে নাহিদ রানাকে তোর ম্যানেজও করতে হবে আবার, তাই না? সো এটা হিউজ ইস্যু। এবং এই যে সামনে টেস্ট সিরিজ আছে আমাদের, কিন্তু আমরা অস্ট্রেলিয়া তাকে পেতে চাইবো, আমরা সাউথ আফ্রিকা তাকে পেতে চাইবো, তাই না? সো তাকে এবং বড় একটা ইঞ্জুরিতে পড়লে নেভার নো, তারপরে যখন আসবে কি হতে পারে, তার পেজ কোথায় যেতে পারে। সো তাকে খুব কেয়ারফুলি ম্যানেজ করতে হবে। সো তিনি পিএসএল খেলেছেন, ভালো করেছেন, ফাইন, এবং এই হিটে তিনি ওয়ানডে সিরিজটা খেলেছেন। সো তার ওই রিকভারি টাইমটা জরুরি আমি মনে করি। পিএসএল আইডিয়ালি খেলতে পারলে ভালো, কিন্তু মানে ওকে নিয়ে আমি আইডিয়াল এইভাবে চিন্তা করতে পারবো না, তাকে আমার খুব এইভাবে ম্যানেজ করতে হবে ওয়ার্কলোডটা। মুস্তাফিজের জন্য ডেফিনেটলি ঠিক আছে, শরীফুলকে হয়তো পাঠানো যেত, বাট যেহেতু আমরা মানে কোনো সিনিয়র পেসারকে পাচ্ছি না, সেক্ষেত্রে পেস বোলিংয়ের লিডার হিসেবে তাকে রেখে দেওয়াটাও মানে খারাপ মুভ না আমার মনে হয়। এবং বাংলাদেশের কালচার তো আর একদম ওভারহল হয়ে যাবে না, তুই সেটা খুব ভালোভাবেই জানিস। সো মানে ইন জেনারেল ঠিক আছে, যথেষ্ট সেন্সিবল আমার মনে হয়। জি ভাই, যা করতেছে সব তো পেস বোলিংয়েই।
কারণ ব্যাকআপ বা অপশন তো আসলে এখানে এখানেই আছে, আর কোথাও নাই। হ্যাঁ। এই কারণে হয়তো মানে আমরা যত এক্সপেরিমেন্ট ইভেন সামনেও দেখবো, সেটা পেস বোলিংয়েই দেখবো, ইভেন ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ব্যাটসম্যানদেরকে তোমার কনস্ট্যান্টলি ব্যাক করে যেতে হবে ভালো রানের আশায় আর কি। না, এখানে আমার মনে হয় তোর সামনে আমাদের স্পিন ডিপার্টমেন্টেও একটু করা উচিত, আমি আইডিয়ালি মনে করি। কথা হচ্ছে আজকে রুবেলকে দেখছিলাম নেটে বোলিং করতে, সো একটা ভালো ব্যাপার যে আলিসকে এই ক্যাম্পটাতে রেখেছিল। আলিসের জন্য যেটা খুবই দরকার, কারণ হলো তার এক হলো যে ইঞ্জুরি প্রোন, তিনি বড় বড় ইঞ্জুরিতে 2-3বার মনে পড়ে গেছেন অলরেডি। স্পিনারের ক্ষেত্রে একটু রেয়ার, কিন্তু তিনিও তো আসলে প্রথাগত ক্রিকেটে সেভাবে ওই এইজ লেভেলে অনেক পোক্ত হয়ে আসেন না, ফার্স্ট ডিভিশন তিনি ডিভিশন ক্রিকেটগুলো খেলে এসেছেন, সো খুবই অপ্রত্যাশিত তাও না। সো তার ওই ফিটনেসে দুটো ব্যাপার, একটা হলো যে তিনি খুব ইঞ্জুরি প্রোন, সেটা কাটিয়ে উঠতে হবে, প্লাস ইন জেনারেল ফিটনেস সেখানেও তার উন্নতি করতে হবে। আলিসের কথা বলছি। তো স্পিনে পরীক্ষা নিরীক্ষার কথা যেটা বলছিলাম, যে আলিস বা রুবেল এই ধরনের স্পিনারদের তোর লাগবে। হ্যাঁ, ইনজেক্ট করে আস্তে আস্তে প্রসেসে নিয়ে আসা। আমাদের রিশাদ আছে খুব ভালো, কিন্তু একটা বারণ চক্রবর্তী লাগবে, একটা সুনীল নারায়ণ লাগবে। সো হ্যাঁ, এখানে ওই আমাদের তো আসলে খুব বেশি অপশনস নাই। রুবেলের বোলিং আমি গত ন্যাশনাল লিগে দেখে আমার খুবই চমৎকার লেগেছে। বিবিএলও ভালো বোলিং করেছে যখন সুযোগ পেয়েছে। সো তার মধ্যে জিনিসটা আছে, কিন্তু তাকে ওই প্রসেসে আনতে হবে, যেহেতু তিনিও তো আসলে ওই প্রসেস ধরে আসেন না, এজ লেভেল হয়ে আসেন নাই। সো তারও কিন্তু ফিটনেসটা খুব ভালো না। যখন তার ফিটনেস ভালো হবে, এই আলিস বা রুবেল, তখন কিন্তু তাদের বোলিংয়েও সেটা দারুণভাবে কাজে লাগবে, টেকনিক্যালি এবং তো স্কিল ওয়াইজও। কারণ এখন তার হয়তো আঙুলের অনেক কাজ তিনি করতে পারবেন না, কিন্তু যখন এই প্রসেসগুলো, যখন ফিটনেস লেভেলগুলো আসবে, তখন তিনি করতে পারবেন, অনেক এক্সপেরিমেন্ট করতে পারবেন। সো ওই আগামী ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করলেও তোর ওই একটা আমাদের এক্স ফ্যাক্টর বোলার স্পিনার লাগবে। আমি মনে করি যে আলিসকে যেমন এই ক্যাম্পে রাখা হয়েছিল, রুবেলকেও খুব ফাস্ট ট্র্যাক করে তোর ওই এইচপিতে বা এই ধরনের ক্যাম্পগুলোতে রেগুলার রাখা উচিত, কারণ এদের উপর তো ইনভেস্ট করলে এখানে মিস নেই, আমি মনে করি। হ্যাঁ, মিস হবে না যদি জাস্ট তারা একদম পথ না হারান। সো তাদের উপর ইনভেস্ট করা উচিত। এরপরে প্রসেসে রেখে একটা দুটো ম্যাচ খেলানো, আস্তে আস্তে এই সিস্টেমে ঢোকানোর সুযোগ মতো, হয়তো সিরিজ জিতে গেছি, লাস্ট ম্যাচটা খেলালাম, এই কাজগুলো তোর বোলিং ডিপার্টমেন্টেও স্পিন ডিপার্টমেন্টেও করতে হবে। যেভাবে স্পিন ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেটা ধরো মাঝে মাঝে হয় যে একজনের উপর ট্রাস্ট করা হলো বা কিছু এরকম মার্কি ইভেন্টের আগে গিয়ে দেখি আমরা যে একটা সাফল আর কি। হ্যাঁ, এখন ধরো যে স্পিনারটা রনি ভাই যেটা বলছিলেন যে ইনজেক্ট করতে হবে, হ্যাঁ টি-20 তো যথেষ্ট সেটেল। শেখ মেহেদী আর নাসুম এই তো মানে প্রুভেন পারফর্মার। হ্যাঁ, রিশাদ অল কন্ডিশনে বলা যায় আর কি। এদের ওরা যে খুবই যে কন্ডিশন ড্রিভেন, আমরা চিন্তা 2028 বিশ্বকাপ কোথায়, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ায়। তাদের 2022 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়া, এবং তারা দুজনই খুব ভালো করছে। রিশাদ তো নতুন এডিশন, এটা আরও ভালো, মানে আরও বেশি কম্প্যাক্ট করবে আর কি এটাকে। বাট রনি ভাই যেটা বললো যে ওই এক্স ফ্যাক্টরটা মানে যদি টিমের মধ্যে থাকে তাহলে ভালো আর কি। মানে সিস্টেমের মধ্যে যে ইউ হ্যাভ টু হ্যাভ সাম অপশনস আর কি। এমন কোনো উইকেটে যেটা হয়তো এই টাইপের বলারই তুমি চাবা, যে এক্সপেক্ট রিশাদের সঙ্গে হয়তো তুমি ট্রেডিশনাল লেফট আর্ম স্পিনার না নিয়ে অথবা অফ স্পিনার না নিয়ে এমন কাউকে নিতে যাবা যার কিনা একটু ডিফারেন্ট ভ্যারাইটি আছে আর কি, যেটা বাংলাদেশ ক্রিকেট আমরা কখনো দেখি নাই বড় আসরে আর কি। আমরা ওই স্পিনারদের ক্ষেত্রে খুব সেফ অ্যান্ড সিকিউর অপশনটাই সবসময় পিক করছে, অ্যান্ড উইচ ইজ ফেয়ার, কার তারা কনস্ট্যান্টলি পারফর্মও করছে। তো সামনে হয়তো এটা লাগতে পারে, সো তুমি ওই কম্পিটিশনটা ক্রিয়েট করতে চাবা। এইটা হয়তো বোলিং ডিপার্টমেন্টকে আরেকটু হেলদি করবে। আমার মনে হয় বোলিং ডিপার্টমেন্ট টি-20তে যতটা এখন সেটেল আছে, এই কম্বিনেশন, এই ছোটো ছোটো টুইকগুলো করলে আরও বেশি স্ট্রং হবে, আরও বেশি হবে। কিন্তু যেটা সবচেয়ে বড় কনসার্ন ব্যাটিং। ভাই আমাদের ফেভারিট টপিক আর কি। হ্যাঁ, বাংলাদেশে ব্যাটিং, এবং সেটা টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার। ইদানিং যেটা দেখছি যে আসলে মানে টেইল এন্ডের ব্যাটিং নিয়েও কথা হচ্ছে কিছুটা, কারণ ওয়ানডেতে মানে নিউজিল্যান্ডের সঙ্গে ফার্স্ট সিরিজে এই ফার্স্ট ম্যাচে যেটা দ্যাট ওয়াজ ভিজিবল। তো ব্যাটিংয়ের আসলে সমস্যাটা টি-20তেও তো মনে হয় একই রয়ে গেছে। আমি টপ অর্ডারে এমনিতে তানজিৎ তো গত বছরটা বেশ মানে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে বেশ ভালো খেলেছেন, 700-র উপরে রান করেছেন, 41টা ছক্কা মেরেছেন, বাংলাদেশের রেকর্ড। ইমনও অন অ্যান্ড অফ মোটামুটি ভালো খেলেছেন, লিটনের স্ট্যান্ডার্ডের হয়তো না, কিন্তু তারপরে মোটামুটি খারাপ না। সো আছে হৃদয় শেষ দিকে এসে মোটামুটি আস্থা ফিরে পেয়েছে। হৃদয়ের যদিও টি-20 ব্যাটিংয়ে অনেক উন্নতি করতে হবে এখনও, কারণ তোর ওয়ার্ল্ড ইভেন্টে গিয়ে বোলাররা তার এরিয়াগুলো টার্গেট করবে, জানে যে তার জোনগুলো কি, সেই জোনে তাকে সুযোগ দেবে না। তো তাকে উন্নতি করতে হবে। এখন এর বাইরে কি অপশনস আছে তোর? আমাদের মানে লোয়ার মিডল অর্ডারে আমরা দেখছি ঘুরিয়ে ফিরিয়ে হয়তো জাকিরকে বাদ দেওয়া হয়েছে, শামীমকে আনা হচ্ছে, সোহানকে ট্রাই করা হচ্ছে। সোহানের ফর্মে তো বেশ বাজে অবস্থা, গত দুটো সিরিজে ভালো
তিনি করেননি, কিন্তু অপশনস নাই বলে তাকেই রাখা হয়েছে, মানে এর মধ্যেই ঘুরছে। যদি আমি শিওর আফিফ যদি ওয়ানডেতে ভালো করতেন তাহলে আফিফকে আবার টি-20 নেওয়া হতো, কারণ ঠিক আছে এখানে মানে রনি ভাই যেটা বললাম, আমরা রুবেল পর্যন্ত গেছি স্পিন বোলিং হ্যাঁ ডিপার্টমেন্টে, সেটাই তার মানে সাকলাইন পর্যন্ত ডিসকাশন আসছে। ইভেন আমি যদি আরেকটু Discussion স্ট্রেচ কেন? করি হ্যাঁ, আরও নিয়ে কয়েকজন আসলে- পেসারের নাম আসবে এখানে, কিন্তু ব্যাটিংয়ে ওটা বলা যাচ্ছে না। দ্যাটস দ্য স্যাডেস্ট পার্ট, বুঝছো? তুমি নাম বলতে পারবে না যে হুইজ স্কোরিং রানস, আর তুমি কার উপরে কাকে 5টা ইনিংস দিবা, কার কিসের বেসিসে তাকে 5টা ইনিংস দিবা নতুন একজনকে, এরকম খুবই কম আর কি এটা সম্ভব। এখানে তো অঙ্কনকে বাদ দেওয়া হয়েছে, যদিও অঙ্কনের মানে ইন্ডিয়ানের মনে হয় যে ইন্টারন্যাশনাল টি-20-র জন্য মানে তার ব্যাটিং বা স্কিল সেট যেটা আছে সেটা হয়তো রেডি না, কিন্তু তুমি যখন কাউকে নিয়েছো এবং সিরিজে রাখলা তখন তো তাকে বাজিয়ে দেখা উচিত, বাজিয়ে না দেখেই তাকে বাদ দেওয়া হলো আর কি। এটা নিয়ে সুযোগ দেওয়ার ব্যাপারটা তো এখানে প্রযোজ্য হলো। হ্যাঁ, এখানে প্রযোজ্য হলো না, সেটাই মানে সে তো নিজেকে ভাবতে পারে যে তার সঙ্গে এটা ঠিক হয়নি বা অন্যায় হয়েছে। ওই সিরিজে যেটা হয়েছে, প্রথম ম্যাচ হারছে, তারপরে আর সুযোগ হয় নাই। না, সেক্ষেত্রে যখন আমি এনে বলছিলাম যে তোর যেহেতু জাকের ভালো করছে না, সোহান্ত ভালো করছে না, আমি রাখলাম অঙ্কনকে যদি আমি স্পেসিফিক রোল দেই। এইবারের আগের বিপিএলটাতে তিনি তো ওই জায়গাটা খুব ভালো করেছেন, 170 তার স্ট্রাইক ছিল, 170-র উপরে বেশ ভালো করেছেন ওই সময়টা। সো আমি যদি তাকে ওই একটা রোল দিয়ে একটু ট্রাই করে দেখতাম, ট্রাই করতে তো দোষ নেই। সো সেটা করা দেখা যেত, যেহেতু আমাদের অপশনস নাই। আমি শিওর যে কিছুদিন পরে আবার তার কথা মনে পড়তে পারে, কারণ হলো যে এই রাত যদি ফেল করে তখন তার খুব বেশি গভীরে যাওয়ার সুযোগ নাই। এবং অঙ্কনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওয়ানডে সিরিজেও মানে পাকিস্তানের সঙ্গেও রাখা হলো, খেলানো হলো না। নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম 2 ম্যাচে ছিলেন না, থার্ড ম্যাচও সম্ভবত খেলার সম্ভাবনা কম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মানে এক ম্যাচ খেলছে, ওয়েস্ট ওই ইন্ডিজ সিরিজে তিনটেই খেলছে। আচ্ছা, তারপরে তো কিন্তু ওটা উইকেট যা ছিল, হ্যাঁ ওখানে তো কেউই রান করে নাই। সো হ্যাঁ মানে ওটা দিয়ে তো আসলে তুমি জাজ করতে পারবে না। এর মধ্যে মনে হয় তো ফাইটিং নক খেলেছে, মানে খুব ইয়ার এক্সক্লুসিভ টা না, এটা ফাইটিং ব্যাটিং দিয়ে করেছে, একটা 40 করেছেন। একটা প্যাটার্ন দেখছিলাম যে প্রত্যেককে মানে অ্যাটলিস্ট 6টা করে ইনিংস দেওয়া হচ্ছিল, আফিফকেও মাঝখান দিয়ে ওরকম আনার পরে আর কি। অঙ্কনের ক্ষেত্রে সেটা হয় না, এটাই বলতেছে আর কি। মানে তবে আসলে ব্যাটিংয়ের এই সমস্যার সমাধান কি আদতে কারো কাছে আছে এই মুহূর্তে? না, তোর ডোমেস্টিকে যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম না করে তাহলে তো আর কিছু করার নাই। ওই লম্বা চিন্তা করতে হবে। আমার বরং মনে হয় যে তোর তানজিদ, পারভেজ, সাইফ, লিটন ওরা যারা আছে মোটামুটি, সাইফও কিন্তু আমার গত দুটো টি-20 সিরিজে ভালো করেনি, সো এটা একটা কনসার্নের ব্যাপার। বাট হোপফুলি তিনি ভালো করবেন। তাদের ব্যাটিংটা এখন নেক্সট লেভেলে নিতে হবে, নেক্সট ধাপে নিতে হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট তো অনেকেই গেছে, আমরা বারবার বলছি বাংলাদেশের স্ট্যান্ডার্ড। গত বছর এত ভালো খেলছে তানজিদ, তারপর তার স্ট্রাইক রেট হলো 135। সো 135 এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব লো স্ট্রাইক রেট হিসেবেই ধরা হয়, মানে তুই যদি ফ্র্যাঞ্চাইজি লিগগুলো দেখিস বা টপ ইন্টারন্যাশনাল টিম যারা তাদের ক্ষেত্রে। সো হয়তো তুই এরকম একটা ব্যাটার তুই এফোর্ড করতে পারিস, মানে ওই যদি আইডিয়ালি চিন্তা করিস। কিন্তু আমাদের টপ ব্যাটারেরই হলো 135, মানে গত বছর ছিল। সো আমার মনে হয় যে তাদেরকে এখন আরেকটা ধাপ পুশ করা উচিত নিজেদেরকে, যে হ্যাঁ আমি এই বছর, গত বছর 135 ছিল, এই বছর আমি 145 নিয়ে যাবো, প্লাস ওই কনসিস্টেন্টলি রান করেই স্ট্রাইক রেটটা বাড়ানো। সেক্ষেত্রে লিটন, পারভেজ যারা এখন এরাই আছে আমাদের, সো তারা তো মোটামুটি জানে যে তারা খেলবে, আর সেটা নিয়ে তাদের কাজ করা উচিত। তোর এই ট্রেনিংগুলোতে যখন তারা খেলবেন এর ভিতরে এগুলো নিয়ে তাদের কাজ করা উচিত, যে ওই প্রত্যেকের স্ট্রাইক রেট 5-10 করে যদি বাড়ানো যায় এই বছর, এরকম একটা টার্গেট নেওয়া উচিত। এবং টি-20তে এই ব্যাপারটা, বিশেষ করে আমাদের টি-20তে আসলে অন্যান্যদের ক্ষেত্রে বা বড় দলের ক্ষেত্রে যেটা হয় যে এরকম 3-4 জন ব্যাটিং অর্ডারে 3-4 ইভেন 5 জনও থাকে, যাদেরকে আপনি আসলে চাইলেও বাদ দিতে পারবেন না, যতই আপনার কন্টেন্ডার থাকুক, ব্যাকআপ থাকুক। কিন্তু আমাদের এইখানে ওই পারফরমেন্সটাও কেন জানি যাদের কাছে আপনি এক্সপেক্ট করেন, শেষ পর্যন্ত কিন্তু সেটা হয় না। মানে এই কারণেই দিন শেষে তারা আসলে দলেও আছেন ওই যে ব্যাকআপ নাই এটা, এবং কিন্তু তাদের ওই যে আপনি যে লেভেল আপের কথা বলতেছেন সেই জিনিসটা ধরেন আপনি চিন্তা করেন, মানে তানজিদ, তারা হয়তো ফিল করে না এইভাবে, হ্যাঁ, যে ঠিক আছে আমার ঘাড়ের কাছে একজন এসে নিঃশ্বাস ফেলছে, তাহলে এক ব্যাপার, কেউ নাই, ত্রিসীমা নাই, কেউ নাই। সো তার ভিতরে হয়তো ওই টানাটা নাই, কিন্তু এখন করতে হবে তাদের স্বার্থে এবং দেশের ক্রিকেটের স্বার্থে, দলের স্বার্থে এটা করা উচিত। যেমন ওই মনে করো যে পেস বোলিং ডিপার্টমেন্টে কেন এটা আছে, হ্যাঁ মানে তুমি চিন্তা করো রিপন 2 বছর আগে একটা জায়গায় ছিল এবং এখন যেই জায়গায় আছে এটা পুরাটাই মানে পার্সোনাল মোটিভেশন। তুমি যদি তার সাথে আলাদা করে কথা বলো, সে বলবে যে এটা পুরাটাই পার্সোনাল মোটিভেশন। এইচপিতে সে কী ট্রেনিং করবে, কী ট্রেনিং করলে সে এই জায়গা থেকে এখানে যাইতে পারবে, ওইটা নিজে সে ডিজাইন করছে, অন্যান্য কোচ তাকে ডিজাইন করে দেয় না। ইউজুয়ালি এইচপিতে দেখা যায় কোচরা থাকে, কোচরা একটা প্রিয়া দেয়, সেটা অনুযায়ী তুমি 3 মাস প্র্যাকটিস করে নিজেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিও।
ওই প্রোগ্রাম সে নিজে সেট করছে যে আমি জানি যে আমার ডেতে বল করতে হবে, আই হ্যাভ টু ডু দিস, তারপর যে সেটা করার জন্য আমার এটা করতে হবে। তারপর সে এই প্ল্যান নিয়ে কোচের কাছে গেছে। প্রসেসটা দেখো তুমি, উল্টা হওয়ার কথা না। কোচের কাছে গেছে, কোচ বলছে যে হ্যাঁ আমরা ফ্যাসিলিটেট করতেছি, তুমি প্র্যাকটিস করা শুরু করো। তারপর সে যখন ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচগুলো খেলতো তখন সে ওইভাবে কমিউনিকেট করছে কোচদের সাথে, আমি এটা এক্সপেরিমেন্ট করতেছি, আমার যদি আজকে এক্সিকিউট না হয় তাহলে আপনারা মানে কিছু বললেন না আর কি, আমি এটা চেষ্টা করতেছি, আমাকে 2 ম্যাচ দেন 3 ম্যাচ দেন, এভাবে সে আস্তে আস্তে তারপর ওই রেজাল্ট আমরা দেখলাম হচ্ছে চেঞ্জ রিপনকে দেখলাম হচ্ছে বিপিএল বা ওই ইমার্জিং এশিয়া কাপে। সো তুমি চিন্তা করো তো, এইটা তো তার করতে হয়েছে বিকজ অফ দ্য উপরে যে কম্পিটিশন আছে, তুমি ওখানে ওই বলয় ভেঙে ঢুকতে হলে তোমাকে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে এবং যেই লেভেলে তুমি খেলবা ওই লেভেলটা একদম ফাটায় ফেলতে হবে। তো সেইটা তো তার ভিতর থেকে আসছে, নিচ থেকে আসছে, তো এটা ওই কম্পিটিশনের কারণেই আসছে। এটা মানে আমাদের সিস্টেম তো রাতারাতি বদলে যায় নাই, এটা আমাদের তো ফাস্ট বোলারদের জন্য হঠাৎ করে নিউট্রিশন হ্যান ত্যান সব কিছু তো নলেজ, ফাস্ট বোলিং নলেজ হঠাৎ করে 2 ধাপ আগায় যায়নি, এটা বেসিক্যালি কম্পিটিশনের কারণে। ওই জিনিসটাই তো এখানে নাই। আমরা বলি যে মিডল অর্ডার ব্যাটসম্যানদের কেন একই রনিবে যেটা বললো, সোহানকে আমরা ব্যাক করতেছি, কেন ব্যাক করতেছি, উইদাউট কোনো রান নাই তারপরে ব্যাক করতে হচ্ছে, কারণ তোমার আর কোনো অপশন নাই। সো এটা তো খুবই একটা কমন কথা যে একজনের পেছনে 4 জন বসায় দিলে উপরে আর কি আস্তে আস্তে স্কিল অটোমেটিক্যালি নিচ থেকে স্কিল ডেভেলপমেন্টের ধারণাটা আসে। সো রনিবে যেটা বললো যে 35 স্ট্রাইক রেট, 135 স্ট্রাইক রেটকে বাড়ায় 150-এ নিয়ে যাওয়া, বা 40 যদি 140 মানে 5 বাড়ানো, বা ওইটা তো নিচ থেকে যদি আসে, যদি ওখানে আরও 4 জন বা 3 জন লেফট আর্ম ওপেনিং ব্যাটসম্যান থাকতো সিমিলার স্কিল সেটের, তাহলে হয়তো তানজিদেরও থাকতো, মানে থাকতো। আমি বলতেছি না যে এখনও নাই, বাট আরও মানে আমরা আরও দ্রুত আর কি ট্রান্সফরমেশনটা দেখতে পাইতাম আর কি। অন্যদের ক্ষেত্রেও সেটা সত্যি, ইভেন অধিনায়কের ক্ষেত্রেও। অধিনায়ক তো এই টিমে বলতে গেলে বেস্ট ব্যাটসম্যান, তাকে তার স্কিল সেটকে মানে চ্যালেঞ্জ করার মতো কয়জন আছে। একটা ব্রিফ পিরিয়ডে আমরা দেখছিলাম যে সাইফ এশিয়া কাপে খুব ভালো গেছে, সেটাও একটা পার্টিকুলার বোলিংয়ের এগেনস্টে, একটা ডিফারেন্ট মানে এক ছোটো রানের টি-20গুলোতে, কিন্তু বড় রানের টি-20গুলোতে ইভেন রান চেজে আমরা যেই ইয়েগুলো দেখি, ডিফিকাল্টিসগুলো দেখি, লিটন আর্লি আউট হয়ে গেলে বা তানজিদ আর্লি আউট হয়ে গেলে আমরা যে পরিমাণ কলাপসটা দেখি, এবং আমরা বুঝতে পারি যে এখন একটা কলাপস হবে, দুইজনে একজন চলে গেলে। সেই জিনিসগুলো তো চেঞ্জ হয় নাই। এগুলো ওই টি-20 সাইডটা অনেক সেটেলড, বোলিং অনেক স্ট্রং তখনও ছিল, এবং নেক্সট 2 ইয়ার্সে কতটা চেঞ্জ হবে বলে আমার মনে হয় না খুব একটা যে চেঞ্জ হবে এই জায়গাটায় আর কি। এখানে আসলে মানে বিপিএলের যে কোয়ালিটি, সেটার তো নিশ্চয়ই একটা দায় না থেকে পারে না, কারণ বাংলাদেশে টি-20 টুর্নামেন্ট এখন হয়তো এনসিএল টি-20 2 বছর হলো, কিন্তু এর বাইরে তো আসলে বিপিএলই, মানে সাকলাইনের মতো ট্যালেন্টকে বা রিপনকেও আপনি যদি অ্যাকোমোডেট করতে চান, হ্যাঁ রিপন বা সাকলাইন বেসিক্যালি ধরেন সিনে সবাই দেখছে বা একটু আলোচনা হয়েছে ওই রাইজিং স্টার্স এশিয়া কাপ, কিন্তু সেটা তো আসলে বিপিএলের মতো টুর্নামেন্টে আরও সাকলাইন আরও রিপনদের তো আনা উচিত, এবং সেই জিনিসটা তো আসলে একই ক্ষেত্রে ব্যাটারদের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, ডেফিনেটলি ব্যাটারদের পারফরমেন্সের কথাও বলতে হবে। তোর বিপিএলে তোর কয়টা ব্যাটসম্যানকে তুই দেখছিস যে খুব ডমিনেট করছে এই স্ট্যান্ডার্ডে, মানে কোয়ালিটি তো খুব বেশি ভালো না, তারপরেও কিন্তু তারা খুব যে অসাধারণ একটা বিপিএল গেল এটা খুব রেয়ার। যখন গত বছর তাসকাইন উইকেটে রেকর্ড করেছে, এবছর শরীফুল তাকে ক্রস করেছে। হ্যাঁ, ব্যাটিংয়ে আমি বলতেছি, আমি জাস্ট উদাহরণটা দিচ্ছি। তুই ব্যাটিংয়ে এরকম এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স লাস্ট কবে দেখেছিস বলে, যে গোটা বিপিএলে হ্যাঁ 1-2 ইনিংস দেখছিস, 2টা ইনিংস 3টা ইনিংস খেললো, কিন্তু একটা বিপিএলে 700 রান করে ফেলেছে, দুর্দান্ত স্ট্রাইক রেট, এরকম ব্যাটসম্যান কই, মানে আমরা তো একবারও দেখি না, তাই না? বিদেশিরা হয়তো ডমিনেট করে, বা আমাদের কেউ করলে ওই 1-2টা ইনিংস করে বড় জোর গেল, এবং স্ট্রাইক রেটটাও সেটা 558 মনে হয় না 516। সো ওইটাই আর কি, মানে বিপিএলেও যে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করছে সেটাও না। সো ব্যাটসম্যানদেরকে ওই লেভেলটা যেতে হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপারও আছে, আমি যেটা বলছিলাম যে তোর যারা সেটেল ব্যাটিংয়ে তাদের স্ট্রাইক রেট আপ করার ক্ষেত্রে খুব ভালো ব্যাটিং কোচও জরুরি। আমাদের না সময় খুব ভালো ব্যাটিং কোচ ছিল, ঠিক আছে, অনেক সময় কাজে লাগে না, কিন্তু এখন যেহেতু গ্রুপটা সেটেল, খুব ভালো বোলিং কোচ আমাদের আছে, সন্টেট খুব ভালো কাজ করছেন বলে আমাদের মনে হচ্ছে, কারণ রেজাল্ট তো আমরা দেখছি। ব্যাটিংয়ে আমাদের ওই যে তিনি যে 5 বাড়াবেন 10 বাড়াবেন, এটা তো তার পরিশ্রম তো করতেই হবে, তাকে তো পথটাও দিতে হবে কাউকে, যে পথটা এভাবে তুই করতে পারিস, তোর ব্যাটিংয়ে এই জায়গাটায় এটি করতে হবে, সেটা আইডেন্টিফাই করার জন্য এবং সেটা সমাধানটা বের করে দেওয়ার জন্য একদম ওয়ার্ল্ড ক্লাস তোর ব্যাটিং কোচ দরকার। ওই জুলিয়ান উডের মতো কেউ আসবেন, তোর স্পেশালাইজড এসে টুকটাক কাজ করবেন, কিন্তু কনসিস্টেন্টলি কাজ করার জন্য একদম তোর
মানে ভালো ব্যাটিং কোচ দরকার। মানে মোহাম্মদ আশরাফুল তো সত্যিকার অর্থে একটা ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ হওয়ার মতো জায়গায় তিনি এখনও যান না। এটা মানে তুইও জানিস, আমি জানি, সবাই জানে। তিনি খুব ভালো ব্যাটসম্যান ছিলেন, ট্যালেন্টেড ব্যাটসম্যান ছিলেন, সেটা ডিফারেন্ট থিং। কোচ বাই ডিফারেন্ট থিং। সো তুই তানজিদকে নিয়ে কাজ করবি, লিটনকে নিয়ে কাজ করবি, লিটন কি আসলে প্রপারলি ট্রাস্ট করতে পারবে আশরাফুলকে? পারবে না অনেক কিছুতেই, এটা ফ্যাক্ট। সো ওই রকম একজন ব্যাটিং কোচ দরকার যিনি এলিট ব্যাটসম্যানদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এটা সেক্ষেত্রে ভাই মানে সালাউদ্দিন ভাইও তো আছেন, মানে আশরাফুল ভাই আসার আগে তো আসলে উনি বেসিক্যালি ব্যাটিংটা দেখতেন। সাউদ্দিন ভাই আমরা অনেক কথা বলেছি এর আগেও। সাউদ্দিন ভাইও তারও তো লিমিটেশনস আছে। তিনি ভালো কোচ, বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যথেষ্ট ভালো কোচ, অনেক প্লেয়ারদের পার্সোনাল এতে তিনি নানা সময় তার প্লেয়াররা উপকৃত হয়েছে। কিন্তু আমরা আবারও বলছি যে ওই এলিট প্লেয়ারদের নেক্সট লেভেলে নিয়ে যাওয়া সেটা বাই ডিফারেন্ট লেভেলের কোচেরই ব্যাপার। সো সেই ধরনের একটা ব্যাটিং কোচ আমি আশা করি যে বাংলাদেশ মানে বিসিবি ব্যবস্থা নেবে। নতুন বোর্ড এসেছে এখন, তারা হয়তো এই সময়ে পারবে না, সামনে ইলেকশন হবে, ইলেকশনের পরে যারাই দায়িত্বে আসে, তামিম হোক বা যে কেউ, চাইবো যে এই কাজটা যাতে ওই নীল ম্যাকেঞ্জি মানের কেউ, অ্যাটলিস্ট অ্যাশেল প্রিন্স মানের কেউ, তাদের কি লাগবে বলছি না, তার পেলে খুবই ভালো, কিন্তু ওই মানের কাউকে আনতে হবে যারা আসলে সত্যিকার অর্থেই আমাদের ব্যাটসম্যানের ওই তার সেই চোখটা থাকবে এবং তার সেই নলেজটাও থাকবে এবং ব্যাটসম্যানটা তাকে ট্রাস্ট করতে পারবে। তো এটা অনেকবার আমরা আলোচনা করছি, ব্যাটিংয়ের ছোটো ছোটো জিনিস পরিবর্তনের জন্য ওই ট্রাস্টটা খুব দরকার। যে আমি বলছি তখন ওই ব্যাটসম্যানটা জানে যে হ্যাঁ নীল ম্যাকেঞ্জি বলছে, তার মানে আমি একটু করতে পারি, আমার কোনো সমস্যা হবে না। ওই ট্রাস্টটা দরকার। সো সেরকম একটা কোচ দরকার। সেটাই মানে ম্যাকেঞ্জি বা তাদেরকে পেলে, কিন্তু তাদেরকে তো আসলে পেয়েও রিপোর্টিং নিয়ে একটা আলাপ আছে যে আশ্বিন এক জায়গায় বলতেছিল যে 5 মিনিটের মধ্যে তোমার শিখিয়ে দিবে যে তুমি তোমার সিক্সিডিং অ্যাবিলিটি এই জায়গায় আছে, এই জায়গায় নিয়ে যাবে। জাস্ট দুই একটা জিনিস মনে আছে যে ওই যে প্রাইম ভিডিওর যে ওই ডকুমেন্টারিটা, ওখানে নেথন লায়ন জাস্ট 2-1 মিনিট জাস্ট গ্রিপ চেঞ্জ করে দিল, 2-একটা শট খেললো, নেথন লায়ন নেট থেকে বেরোয় এসে বললো যে হি ইজ এ জিনিয়াস। মানে এই টাইপের আর কি এলিট ব্যাটসম্যানদের ক্ষেত্রে ওই জিনিসটাই লাগে, খুবই ছোট্ট জিনিস না। শারিয়ান নাফিস ভাই যেটা আমরা দেখলাম যে তানজিদ তামিমের সাথে কাজ করতেছেন, তৌহিদ হৃদয়ের সাথে কাজ করছে গত কয়েক মাস, সেটার ইমপ্রুভমেন্ট আমরা লাস্ট কয়েকটা সিরিজে দেখতেছি। তারপরে আরও কয়েকজন ইমনের সাথেও কাজ করতেছে, এগুলো এখনও সামনে আসে নাই, বাট পেছনে পেছনে অল্প, এবং ওনার সেশনগুলো খুবই অল্প, এই যে এই টাইপের ডিসকাশনগুলোই হয় আর কি, যে হ্যাঁ তুমি এখন এটা করতেছো, এটা করে দেখো কি হয়। এই ছোট্ট জিনিস আর কি, অত বড় কিছু না। ওই তানজিদ তামিমের ক্ষেত্রে যেই চেঞ্জটা আর কি দেখলাম, সেটা তো ওয়েল ডকুমেন্টেড, উনিও নিজেও কথা বলছে মিডিয়াতে এই বিষয় নিয়ে। সো এই জিনিসটা আর কি এলিট ব্যাটসম্যানদের কোচিংয়ের ক্ষেত্রে জরুরি আর কি, যে ওই যে আর কি ওই জায়গায় ছিল, ওই লেভেলে ছিল তাকে আর কি। যেমন ইউবরাজ সিং, অভিষেক শর্মা আমরা দেখতেছি যে এরকম আছে, বাংলাদেশে এরকম আছে। মুশিক ভাই হিউজ ইয়া আছে, ইনভলভমেন্ট ছিল মিরাজের ব্যাটিং চেঞ্জের ক্ষেত্রে, টেস্টে মিরাজ যেই উন্নতিটা হলো ব্যাটিংয়ের। সো আমাদের দেশের মধ্যেই তারা আছেন, হয়তো সেখান থেকে হয়তো নিয়ে দেখা যায় আর কি। আমরা দেখছি যে মাহমুদুল্লাহ রিয়াদ, নাইম হাসান যে অফিস স্পিনার, তার সাথে বেশ কিছুদিন কাজ করছে আর কি, ছোটো ছোটো নেট সেশন। সেও বলতেছিল যে খুব দ্রুত আর কি কিছু চেঞ্জ আর কি দেখতে পেয়েছে ওনার। ওইসব ক্ষেত্রে হয় কি খুব চেঞ্জটা আর কি খুব কুইক হয় আর কি, কারণ ওনারা বড় কিছু চেঞ্জ করতে চায় না, 2-একটা জিনিস টুইক করে, ওইটারই দেখা যায় যে ইমিডিয়েট রেজাল্ট আসে আর কি। টি-20 ব্যাটিং নিয়ে আসলে তো মানে ওই দেখা যাক এই টাইপের কথা, কিন্তু এখনকার সময়ে নাহিদ রানাকে নিয়ে আলোচনা না করলে একটু কেমন জানি হয়ে যায়। তো নাহিদ রানা মানে বাংলাদেশে তো আসলে সেভাবে চিন্তা করলে তাকে তো আসলে ওয়ান অফ এ কাইন্ড বলা যায় এখন। ডেফিনেটলি ওয়ান অফ এ কাইন্ড। এবং মানে আমরা তো যখন দেখতাম পেস বোলিংয়ের মানে ফাস্ট বোলিংয়ের একটা দৈরথ চলছিল যখন শোয়েব আখতার এবং ব্রেটলির, তারপরে সেখানে শন টেট পরে এলেন, তারপর তার মধ্যে শেন বন্ড ছিলেন। সো ওই সময়টা একটা ফ্যাসিনেটিং সময় ছিল, আমরা প্রতি ম্যাচেই তাকিয়ে থাকতাম যে হ্যাঁ কত প্রত্যেকটা ডেলিভারি আমরা দেখতাম গতি। সো সেটা আমরা এখন বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট বোলারকে নিয়ে দেখছি, তাই না? এবং এখন ওয়ার্ল্ড ক্রিকেটেই এরকম বোলার মানে ওই সময় যেরকম ছিল এখন তো অতটা বেশি নাই। সো আমি লিখেছিও এটা যে শুধু বাংলাদেশে না, বিশ্ব ক্রিকেটের জন্যই সে একটা জেম, একটা রত্ন এখন সে। সো তাকে 3 ফরম্যাটেই খেলাতে হবে, কিন্তু খুব যত্ন নিয়ে সামলাতে হবে। এই জন্যই পিএসএলের কথা বললাম যে ঠিক আছে ওইখানে ওইটুকু রেস্ট্রিকশন দরকার আছে। তো টি-20তেও তাকে কাজে লাগবে ডেফিনেটলি, স্পেসিফিক কিছু উইকেটে, স্পেসিফিক কিছু সিচুয়েশনে, তোর কিছু অপোনেন্টের এগেনস্টে ডেফিনেটলি লাগবে। সো সেটা তো লাগবে। সো তাকে ওই জায়গাটা আস্তে আস্তে তৈরি করতে হবে। না এটা না ফ্যাসিনেটিং ব্যাপার। মানে দেখ বাংলাদেশের ক্রিকেটে এখন তারকা সংকটে ভুগছে,
সিরিয়াসলি ক্রাউড পুলার নাই। সো এই ধরনের প্লেয়াররাই হলো ক্রাউড পুলার। সো এই ধরনের প্লেয়াররা যত আসবে, নট নেসেসারিলি যে নাহিদ রানাই হতে হবে, কিন্তু ওই জিনিসটা থাকবে, এক্সপেক্টেডটা থাকবে, তাকে দেখার জন্য মাঠে আসবে। ইয়াং জেনারেশন বাচ্চারা নাহিদ রানার জন্য টিভির সামনে বসবে বা দেখবে যে হ্যাঁ এরকম একজন আছে। সো এই জিনিসগুলো মানুষের ক্রিকেট এখন খুব দরকার, কারণ ভাবমূর্তির সংকট চলছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ইচ্ছা করেও তোর কিছু প্রচারণা চলছে নেতিবাচক ক্রিকেট নিয়ে, মাঠে দেখি না, মাঠে যাই না, খেলা দেখি না, খেলার খবর রাখি না। অনেকে হয়তো জেনুইনলি বলছেন, অনেকে ওই ইচ্ছে করে বলছেন মানুষের মননে মগজে সে ঢুকিয়ে দেওয়ার জন্য। সো এই সময়গুলোতে না এই নাহিদ রানা একদম ফুরফুরে একটা বাতাস মানুষের ক্রিকেটে সত্যিকার অর্থে। সো নাহিদ রানাকে আমাদের মানে ওই যে জিনিসটা আছে সেটাকে আমাদের ধরে রাখতে হবে। সোনার ডিম পাড়া হাঁস, পেট কাটা যাবে না, তাকে যত্ন করে তৈরি করতে হবে। এবং যেটা বললাম যে বারবারই বলছি, ফ্যাসিনেটিং ব্যাপার তাকে দেখে। এবং এই যে মানে ওই এই নিউজিল্যান্ড সিরিজের সেকেন্ড ম্যাচটায় তিনি যেটা করেছেন এটা তো ইনক্রেডিবল। এটা তো আমি শোয়েব আখতার বা ওই ব্রেট লিগেও কখনো দেখিনি যে টানা একের পর এক 140s এবং এই সেই অ্যাকুরেসিটা মানে এই পেসের বলবো যে আমরা বেশি মহান বানিয়ে দিচ্ছি, কিন্তু তা না। কিন্তু ব্রিলিয়েন্ট ব্যাপার যে তিনি এই প্রচণ্ড গরমে 60টা ডেলিভারি 140+ করেছেন, ইনক্রেডিবল ব্যাপার, ইনক্রেডিবল। সো এবং অ্যাকুরেসি তো দুর্দান্ত আছে। বল নতুন বলে নিয়ে এসেছিলেন 8th ওভারে মানে না 7th ওভারে, ওই কিন্তু সুইং করেছে তখন। তারপরে ইয়ারকারটা দেখে তো আমি তো মানে মুগ্ধ হয়েছি, মানে ওটা আশা করি নাই ঠিক যে তিনি তো নর্মালি হিট দ্যাট কাইন্ড অফ বোলার। তারপরে তো ওর উন্নতির গলা বলি, তার চিন্তাভাবনার মাথায় যে প্রথম যে উইকেটটা পেয়েছেন হেনরি নিকলস কিন্তু আশা করছিলেন যে হয়তো শর্ট অফ লেন্থ বল হবে, হ্যাঁ ও কিন্তু ফুল লেন্থ করেছে। সো এই যে মাথার ব্যাপার, ও হয়তো ভাবে যে ব্যাটসম্যানদের শর্ট অফ লেন্থের জন্য রেডি, ফুল লেন্থ করে ব্যাটসম্যান একদম, তার কিন্তু পজিশন কিচ্ছু ছিল না, হ্যাঁ তার জন্য হিউজ সারপ্রাইজ ছিল সেই ডেলিভারিতে। সো এই ব্যাপারগুলো খুব কুইক লার্নার মনে হচ্ছে তাকে। জানি না ফিউচারে কী হবে, আরও অনেক টেস্ট ডেফিনেটলি আসবে। আল্লাহ না করুক ইনজুরিতে যদি পড়ে যায় তখন ডিফারেন্ট সিনারিও হবে। বাট এখনও পর্যন্ত সো ফার সো গুড। এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা আমি মনে করি যে এই মুহূর্তে এর চেয়ে ভালো কিছু আর হয় না। মানে রনি ভাই যেটা বলছেন যে সোনার ডিম পাড়া হাঁস বা সব কিছু, বাট এখন পর্যন্ত তো আসলে টিম ম্যানেজমেন্টের যে ব্যাপার, কারণ যেটা মনে হয় যে লিমিটেড ওভারেও আসলে বেশ তাকে লেট ইন্ট্রোডিউস করা হয়েছে। এটাই আমি বলতে চাইছিলাম। তুমি চিন্তা করো, আমরা গত 4-5 বছরে বেশ কিছু পাকিস্তানি ফাস্ট বোলার দেখছি যারা আসছে PSL হয়ে T20 টিমে, দেন ওয়ানডেতে গেছে, টেস্টে গেছে এবং হারায় গেছে। 4-5 জন প্লেয়ার দিছে এবং তারা আসছে 150-এ, 6 মাস 1-2 বছরের মধ্যে তারা 140-এর নিচে নেমে আসছে, দেন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। নাহিদ রানার ট্রেজেডিটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট একটা ব্যাপার। তুমি চিন্তা করো, আসছে ফার্স্ট ক্লাস ক্রিকেট দিয়ে। রনি ভাই যেটা বলে যে থিঙ্কিং বোলিংয়ের সিস্টেমটা, এটা বিকজ অফ হিজ ফার্স্ট ক্লাস ব্যাকগ্রাউন্ড, আর কিচ্ছু না। যখন ওই ঝিরি 2021-22-এর NCL-এর স্ট্রিমিং দেখতাম, তখন দেখতাম যে ওই একটাই লেন্থেই করতো পেছনে, এবং ব্যাটসম্যানরা মানে গ্রোন ম্যান সরে যাচ্ছে ভয়। মানে এই জিনিস আমি জীবনেও ভুলবো না। মানে ওই ঝিরি স্ট্রিমিংয়ে দেখতেছি যে নাইম ভাই সরে যাইতেছে এখনকার সিলেক্টর, মানে 10,000 ফার্স্ট ক্লাস রান করা। ও ওখানে 4.5-5-এ ইকোনমিতে বল করতো, 3-4 উইকেট নিত, মিডল ওভারটা ধ্বংস করে দিত অপোনেন্টের মিডল অর্ডার, দেন চলে যেত। তারপরে সাকলাইন বা অন্য কেউ বোলিং করে করে দিত আর কি। এই হচ্ছে নাহিদ রানা ওই ব্যাকগ্রাউন্ড থেকে, ওই লম্বা বোলিং করা, ফার্স্ট ক্লাস বোলিং। ডেবু হয়েছে টেস্ট দিয়ে, অলরেডি 2টা টেস্ট জিতাইছে সিঙ্গেল হ্যান্ডেডলি, 2টা স্পেল। এটা আমি জীবনে বলবো না। কিংস্টনের যেই টেস্টটা, তারপরে রাওয়ালপিন্ডিতে, জাস্ট 5 ওভার নাহিদ রানার 5 ওভার খেলা পুরো ওপেন হয়ে গেছে বাংলাদেশের জন্য। সো এই টাইপের বলাররা এটাই করে, যেটা আমরা সবসময় রুবেল ভাইয়ের ক্ষেত্রে একটু দেখতাম, আর্লি মাসে এই ভাইয়ের ক্ষেত্রে দেখছি যে 5 ওভার একটা স্পেল, ছোট্ট স্পেল পুরো ম্যাচ ঘুরাই দিত আর কি। আমরা একেবারে আলট্রা লেভেলে বা এটা আমরা দেখতাম অস্ট্রেলিয়ান বোলারদের ক্ষেত্রে, পাকিস্তানি বোলারদের ক্ষেত্রে 90s-এ, বা ওরা একটা স্পেল ধরতো, ওই স্পেলে খেলা শেষ হয়ে যেত। তো এটা আমরা নাহিদ রানার মধ্যে দেখি। সো ওই ফার্স্ট ক্লাস ব্যাকগ্রাউন্ডের কারণে আমি বিলিভ, আমার কাছে মনে হয় যেন যে ওর ফিটনেস, লংজেভিটি এবং প্রফেশনালিজম অনেক বেটার। খেয়াল করে দেখবে যে ও একাডেমি মাঠে, এই প্রচণ্ড গরম নিয়ে আমরা কথা বলতেছি, দেখা যাচ্ছে যে 2-3টার দিকে ভাত খাওয়ার আগে এসে, লাঞ্চ না করে এসে নাফিস ভাইয়ের কাছ থেকে একটা ওল্ড বল নিত, একটা নিউ বল নিত, নিয়ে আইসা তারপরে একা কেউ নাই, 2টা স্টাম্প লাগায় একা নেটে বোলিং করতেছে, 7 ওভার 8 ওভার করে বোলিং করে তারপর আস্তে আস্তে চলে যেত। তারপরে ওই একটা শুরু করতে নতুন বল দিয়ে এজ ইউজুয়াল, তারপর পুরান বল দিয়ে ইয়র্কার মারত। তো ওই ইয়র্কারও দেখতাম যে শেপ করতেছে। এখন মনে করি যে এগুলো আমরা টেস্টে, আমরা ভাবছি যেগুলো শুধু টেস্টেই দেখবো। এখন আমরা যে ওয়ানডে ক্রিকেটে হচ্ছে, আমরা মাত্র একটা T20 খেলাইছি ওকে, সেটাতে মনে হয় 50 রানের মতো দিছে। সো T20-তে যে সে ভালো করতে পারে, এটার ফার্স্ট ইন্ডিকেশন হচ্ছে কিন্তু PSL। এর আগে কিন্তু তার T20 স্যাম্পল সাইজ, ইভেন আমিও সারপ্রাইজ ছিলাম যে
কেমন করে পিএসএলে যদি খেলায় আর কি। ফার্স্ট ম্যাচটা তো ভালো যায় নাই মনে হয়, তারপর তো রানই দেয় নাই, লিটারেলি রানই দেয় নাই, সেটাও কিন্তু ওই ট্রেডিশনাল টেস্ট ম্যাচ লাইন লেন্থ, তার ওই পেছনের ওই লেন্থ থেকে বল উঠাইছে, এটা কেউ খেলতে পারে না। যেটা আমরা বলি যে এমন একটা ডেলিভারি থাকা যেটা ওয়ার্ল্ডের বেস্ট, সে নেথান লায়নের ওই ডিপিং অফ স্পিনটা খুবই ট্রেডিশনাল অফ স্পিন, কিন্তু ওই স্টক ডেলিভারিটা ওয়ার্ল্ডের বেস্ট। হ্যাঁ, রবিচন্দ্রন অশ্বিনের অনেক ভেরিয়েশন থাকতে পারে, কিন্তু নেথান লায়নের ওই স্টক ডেলিভারিটা বেস্ট। ডেল স্টেনের ওই আউটসুইংটা নতুন বলে, এরকম একটা কিছু যেটা আর কি ওয়ার্ল্ডের বেস্ট। নাহিদ রানার ওই বলটা এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট। তুমি যে কোনো ব্যাটসম্যান, এটা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন উইলিয়ামসন আউট হয়েছে, নিউজিল্যান্ডের এখন যারা আছে আউট হয়েছে, বাবর আজম তো 3-4 বার আউট হয়েছে, রিজওয়ানের কোনো আনসার নাই, এরকম যাদেরকে সে বোলিং করছে। ইভেন স্টিভ স্মিথের মনে উইকেট নিচ্ছিল পিএসএলে। হ্যাঁ, মানে এরকম মানে টপ লেভেল ব্যাটাররা ওই ডেলিভারিতে স্ট্রাগল করতেছে। এমন একটা কিছু তোমার থাকা লাগে যেটা হচ্ছে যে ইউ ক্যান অলওয়েজ গো ব্যাক টু দ্যাট ডেলিভারি, ইউ নো যে ওইটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ডেলিভারি। নাহিদ রানাও এটা আছে, অ্যান্ড এটার সঙ্গে আস্তে আস্তে নতুন নতুন অ্যাড করা। আজকে শন টেট বললো যে এই মুহূর্তে আমার আর কিছু চাওয়ার নাই, পিছেই করুক আর সামনেই করুক, মাথা ফাটা আর টো ফাটা, আস্তে আস্তে সেটা করুক। মানে এটা ইভেন ওয়াকার ইউনুস যখন তার সাথে বিএলে কথা বলতেছিল আলাদা করে, তখন তার ওই কথা ছিল বাকি স্কিলগুলো তোমার চলে আসবে, তুমি মার খাবা, তুমি শিখবা, কিন্তু এই পেস তো তুমি পাবা না। এই টেরোরাইজ করে যাও যতদিন পারো আর কি। 28-29 গেলে অটোমেটিক্যালি তুমি এই ন্যাচারালি যে আউটসুইংটা পাও ওইটা কীভাবে ভিতরে আনা যায় ওটা শিখবা, সব কিছুই আসবে অটোমেটিক্যালি। তার ওই যে প্রফেশনাল অ্যাটিটিউডটা যে আছে, ওইটা আমার মনে হয় যে তাকে ওই আস্তে 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 সবগুলো বক্সে টিক করবে যখন সে আরও ম্যাচিওর হবে। বাট অ্যাট দ্য মোমেন্ট নাহিদ রানা ব্যাক অফ দ্য লেন ডেলিভারি ইটস এ ট্রিট টু ওয়াচ আর কি। ভাই মানে টি-20 সিরিজ প্রেডিকশনের আগে আর কি, যে ওভারঅল আসলে তো যেহেতু চিটাগাংয়ে 2টা ম্যাচ চট্টগ্রামে, সেহেতু ব্যাটিংয়ের উন্নতিটা দেখতে পারলে তো, বা উন্নতি বা আমরা যেগুলো এক্সপেক্ট করি অ্যাটলিস্ট টপ অর্ডার বা মিডল অর্ডার থেকে ক্লিক করলে, এর থেকে বেশি কিছু তো মনে হয় না চাওয়ার আছে অ্যাপার্ট ফ্রম রিপন অ্যান্ড সাকলাইন। হ্যাঁ, না, একটু ফেয়ারলেস ক্রিকেট দেখতে চাই, যেহেতু ওই প্রেশারটা নাই। তারা মানে নিজেদের মানে চেষ্টা করুক, যা কিছু করতে চায় করুক না, হ্যাঁ চেষ্টা করুক, যেহেতু তাদের মানে জায়গা হারানোরও ভয় নাই, কারণ তো অপশনস খুব বেশি নাই। সো চেষ্টা করুক, যদিও বেশ কিছুদিন হয়ে গেছে আমরা লাস্ট টি20 খেলেছি ইন্টারন্যাশনাল, নভেম্বরে মনে হয় না, নভেম্বরে, তারপরে তো বিপিএল হলো আয়ারল্যান্ডের সঙ্গে। হ্যাঁ, সো বেশ কিছুদিন হয়ে গেছে তাদের এই মাঝখানে। ওয়ার্ল্ড কাপটা ধরবেন না? হ্যাঁ, ওয়ার্ল্ড কাপটা তো অসাধারণ, সেটা তো মানে হিসাবের বাইরে। তো এটা আসলে মানে আমি চাইবো সেটাই, ফেয়ারলেস ক্রিকেটটা দেখতে, এবং মানে ওই তারা যে সত্যি অর্থে নেক্সট লেভেলে যেতে চায় সেটার একটা ছাপ যেন এখানে থাকে। টি20 দলটা তো এমনি মোটামুটি ভালো করছিল, যদিও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটা জিততে পারে নাই বা ভালো করতে পারে নাই, বাট ইন জেনারেল ভালো করছিল একটা লম্বা সময় ধরে। সো সিরিজ জেতাটাতে তো আছেই, বাট ওই একটা 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 মেসেজ যেন তারা দেয়, হ্যাঁ ঠিক আছে আমরা টি20 দলটা নেক্সট লেভেলের জন্য তৈরি। প্রেডিকশন 2-1 ফর বাংলাদেশ, নিরাপদ প্রেডিকশন আর কি। জি ভাই, 2-1 আমি ওই যে বুঝলাম না এই 2-1 কি, কনফিডেন্ট আসে তো ব্যাটিং থেকে, কনসিস্টেন্সি আসে ব্যাটিং থেকে। সো ব্যাটিং তো তুমি পার স্কোর প্রতিদিন তো আর বলাররা করে দেবে না, আন্ডার পার বা 5 ওয়ানডে সিরিজে দেখলাম তো একদিন একটু এদিক ওদিক হলে টি20 ম্যাচ হতেই পারে, ওয়ানডে তো হয়েছে, হলে তো এনিথিং ক্যান হ্যাপেন আর কি। ঠিক আছে রানা ভাই, থ্যাংক ইউ। জি ভাই, থ্যাংক ইউ।